আজম বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল আলোচিত সমালোচিত নাম। মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য তিনি বরাবরই নিন্দিত হয়েছেন স্বাধীনতার সপক্ষের শক্তির কাছে। তার বিচারের দাবিতেও হয়েছে ব্যাপক আন্দোলন। শেষাবধি বিচারের একেবারে দোরগোড়ায় নিয়ে আসা হয়েছে গোলাম আজমকে। তাকে গ্রেফতারের জন্য একটি আবেদন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিবেচনাধীন রয়েছে। ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে মহান ভাষা আন্দোলনে তার অবস্থান ছিল বাংলা ভাষার পক্ষে। ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী গোলাম আজম কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। পূর্ব পাকিস্তান জামায়াতের আমির হিসেবে ৭১-এ তারই নির্দেশনায় গঠিত হয় স্বাধীনতার বিরোধী শক্তি রাজাকার আল বদর ও আল শামস। এদের সহযোগিতায় সারা দেশে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই এদেশ ছেড়ে পাকিস্তানে পাড়ি জমান গোলাম আজম দীর্ঘদিন নির্বাসনে থাকলেও মায়ের অসুস্থতার অজুহাতে ১৯৭৮ সালে বাংলাদেশে ফেরেন তিনি। আদালতের নির্দেশে নাগরিকত্বও ফিরে পান। প্রথম দিকে ছদ্মাবরণে জামায়াতের প্রধান হিসেবে থাকলেও পরে প্রকাশ্য হন রাজনীতিতে। জামায়াতে ইসলামের আমির হন তিনি। গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে দেশে তৈরি হয় গণ আন্দোলন, গঠিত হয় গণ আদালত। প্রতীকী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তাকে। কিন্তু বহাল তবিয়তে ছিলেন গোলাম আজম। ধীরে ধীরে প্রকাশ্য রাজনীতি থেকে সরে যান গোলাম আজম। চলাফেরাও করে ফেলেছেন সীমিত। কিন্তু জামায়াতের রাজনীতিতে সবসময় ঘুরে ফিরে আসে তার নাম। যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন গোলাম আজম। কিন্তু তিনি মোটেও ভীত নন তাতে, কেননা তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করা যাবে না, এটা খুব শক্তভাবেই বিশ্বাস করেন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া গোলাম আজম। গোলাম আজম মুখোমুখি হয়েছেন বাংলা ভিশনের, কথা বলেছেন মুক্তিযুদ্ধের সময় তার কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে। দর্শক চলুন এখন দেখি সাক্ষাৎকারে আর কি বলেছেন গোলাম আজম। ৭১-এর পরে ৩০ বছর পর্যন্ত কোনদিন আমাদেরকে যুদ্ধাপরাধী বলে নেই। যুদ্ধাপরাধী তো ছিল। শেখ মুজিব সাহেব নিজেই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন সেনা কর্মকর্তাকে তিনি যুদ্ধাপরাধী সাব্যস্ত করেছেন, তালিকাভুক্ত করেছেন। ওই তালিকায় কোন সিভিলিয়ানের নাম ছিল না এবং তাদেরকে বিচার করার জন্য একটা আইনও করেছিলেন। সে আইনটা দিয়ে এখন আমাদের বিচার করার চেষ্টা চলছে। তালিকা করলেন, বিচার করার জন্য আইন করলেন, কিন্তু সিমলায় গিয়ে ভুট্টোর সঙ্গে বৈঠক করে ওদেরকে মাফ করে বিদায় করে দিলেন, মাফ করে দিলেন। এরপরে যাদেরকে তিনি তাদের সহযোগী মনে করেছেন তাদেরকে নাম দিয়েছেন কোলাবোরেটর, সহযোগী। তাদের জন্য আইন করলেন। সে আইনে লাখখানেক লোককে গ্রেফতার করলেন, কিছু লোককে বিচার করলেন। তারপর দেখে যে কোন সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, তখন জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করে দিলেন। তো উনি তো এটা মীমাংসা করে দিয়ে গেলেন, যুদ্ধাপরাধী ইস্যুটার মীমাংসা করে দিয়ে গেলেন। এখন ৩০ বছর পর, এখন ৪০ বছর হয়ে গেল। ৪০ বছর পর এই ইস্যুটাকে আবার খাড়া করা হলো কেন? তা আওয়ামী লীগ হিসাব করে দেখলো যে বিএনপি আর জামাত এক হইলেই তারা পাশ করতে পারে না। সেজন্য জামাতকে রাজনীতি থেকে উৎখাত করতে হবে, যাতে জামাত বিএনপির সঙ্গে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এটাই একমাত্র কারণ যে জামাত ইসলামীকে নেতৃত্বহীন করতে হবে, রাজনীতি ময়দানে তারা ভূমিকা পালন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই কারণে এই যুদ্ধাপরাধী গালিটা ২০০১ সালের নির্বাচনের পর থেকে চালু হয়েছে। এবং পাকিস্তানি আসল যুদ্ধাপরাধী যারা, তাদেরকে বিচারের জন্য যে আইন করা হয়েছিল সেই আইনটা প্রয়োগ করে আমাদের বিরুদ্ধে বিচার করতে শুরু করেছে। সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো বললাম যে এই সবগুলি অভিযোগ নয়, অপবাদ, মিথ্যা বানোয়াট। আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ প্রমাণ করতে পারবে না যে
মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি, এরকম কিছু তারা পাবে না, হেরাস করবে। আসলে তো বিচারে কি রায় হবে আগেই কই ফয়সালা হয়ে আছে। এটা তো একটা প্রহসন মাত্র, বিচারের অভিনয় চলছে। এই যে কদিন আগে পাটমন্ত্রী বলে নাই এই বিচারে কোনো দরকার নাই, ফাঁসি দিয়ে ফেলো, বলেছে কিনা? তারা বলেছেন যে 25শে মার্চ 1971 সালে যে সার্চ লাইট একটা অপারেশন হয়েছিল, অপারেশন সার্চ লাইট, এর ঠিক 4 দিন পরে আপনি এবং আপনার নেতৃত্বে কয়েকজন গিয়ে টিকাখানার সাথে বৈঠক করেছেন। 4 এপ্রিল আমার নেতৃত্বে না, নুরুল আমিন সাহেবের নেতৃত্বে, নিজাম ইসলাম পার্টি, মুসলিম লীগ, আমরা ওনার সঙ্গে দেখা করে বললাম যে এই যে 25শে মার্চে যে আচরণ করা হয়েছে, পাবলিককে মারা হয়েছে, এইটা করলে তো জনগণ সমর্থন আপনারা পাবেন না, এটা কেন করলেন? তিনি বললেন যে যে বিদ্রোহ হয়েছে এই বিদ্রোহ দমন করার জন্য এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না। মানে নয়া বাজার পুরাটাই পুরাই দিয়েছে, ওই যে কাঠের দোকানগুলো ছিল, এখন কি কাঠের দোকান আছে কিনা আমি জানি না, সেগুলি সব পুরাই দিয়েছে। তারপরে সেল নিক্ষেপ করে, আমার বাড়িতে সেল এসে পড়ছে। তো উনি বললেন না আর হবে না, এই বিদ্রোহ দমন করার জন্য এটা করতে বাধ্য হয়েছি। তো আমরা বললাম যে দেখেন, সেনাবাহিনী ময়দানে নামলে বাড়াবাড়ি তারা করে, দেশের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বাড়াবাড়ি করে। তো বাড়াবাড়ি করলে জনগণ প্রতিকারের জন্য কার কাছে যাবে? রাজনীতি দলের কাছে তো আসবে। তো যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সব দেশ থেকে চলে গেছে ভারতে, এখন আমাদের কাছে তারা আসে, আমরা তাদেরকে কি করব? আমরা এটুকু সুযোগ চাই যে আমাদেরকে এই সুযোগ দেন, আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে তাহলে যেন সেই কমপ্লেন আপনাদের কাছে পেশ করতে পারি এবং প্রতিকার করা সম্ভব হয়। ব্রিগেডিয়ার রাও ফরমান আলী খান, উনি বসতেন গভর্নর হাউসে, যদিও ঠিক এখন গভর্নর ছিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ইনি বসতেন ক্যান্টনমেন্টে। আমরা সেখানেই দেখা করেছি তার সঙ্গে। তখন সঙ্গে সঙ্গে তিনি ফরমান আলী খানকে হুকুম দিলেন যে জরুরি টেলিফোন সব দিয়ে দেন, যাতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমপ্লেন করতে পারে। এবং এইটার জন্যই শান্তি কমিটি করা হয়েছিল। শান্তি কমিটির কাজ এইটাই ছিল। এবং আমি তো অনেক লোককে সেভ করেছি, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছি। একজন এখনো বেঁচে আছেন, সাইফুদ্দিন, মারা গেছে। কবে? ও, আমি দুপুরে খাচ্ছি, তার ওয়াইফ এসে বারান্দায় কান্নাকাটা করছি। কি ব্যাপার? বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে। তো ধরে নিয়ে গেছে, তা আমি পার্টিকুলার নিলাম। তো রাও ফরমান আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডিয়ার কাসেম বসে, কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন। আমি ওনাকে ফোন করলাম। এরপরে দুদিন পরে ওই লোকের নাম সূর্য মিয়া, ডাক নাম ছিল সূর্য মিয়া, উনি আমার বাড়ি এসে পৌঁছলেন। আপনি কেমন করে আসলেন, কোথেকে আসলেন? বলে যে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাঠি দিয়ে আমাকে গাড়ির থেকে ফেলে দিয়েছে। এই কথা বলে যে গোলাম আজম নাকি কে সুপারিশ করছে তোর পক্ষে, তো যা, এই বলে গাড়ি থেকে লাঠি দিয়ে আমাকে ফেলে দিল। আমি সেন্সলেস হয়ে গেলাম। তার মধ্যে অন্যকে সেন্স ফিরেছে। তারপরে একটা রিক্সা দেখে আমি ডাকলাম, এই রিক্সা যেন আপনার বাড়িতে আসছি। এইভাবে মানুষের যেটুকু সম্ভব খেদমত করেছি। যারা অন্যান্য পার্টির লোক ছিল, মুসলিম লীগ ছিল, ডেমোক্রেটিক পার্টি ছিল, নিজাম ইসলাম পার্টি ছিল, আমি এরকম অভিযোগ পেয়েছি যে তারা এরকম কমপ্লেন করে কিছু কামাইও করেছে, খেদমত করেছে, কিন্তু টাকা পয়সা কামাই করেছে।
তো এই কাম তো আর আমি করতে পারিনি। তো এইভাবে আমরা তো আর কিছুই করতে পারিনি। আর্মির সঙ্গে সহযোগিতা করার সুযোগ কি? সহযোগিতার কোন, আর্মির কাজ হচ্ছে আর্ম দিয়ে কাজ করা, আমরা কি সহযোগিতা করব? তারপরে তাদের বিরোধিতা করা, বিরুদ্ধে কোনো কথা বললো পত্রিকায় তো আসে না। এই 25শে মার্চের 2 দিন পরে বোধহয় কেরানীগঞ্জ এরকম হত্যা করা হলো, না আরো কয়েকদিন পরে, মানে টিকাখানার সঙ্গে আমার দেখা করার পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে। আমি টেলিফোন করে টিকাখানকে বললাম, আপনি বলছেন যে আর এরকম হবে না, এই যে এই কেরানীগঞ্জে হলো, বলে যে আমাদের কাছে কমপ্লেইন এসেছে যে ঢাকার থেকে পালাইয়া এরা যারা আমাদের এই বিদ্রোহী তারা কেরানীগঞ্জে নিয়ে আশ্রয় নিয়েছে, সেই জন্য আমরা এটা করেছি। আবার তো করলেন, কিন্তু মরল তো সাধারণ লোক, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা তো সেখান থেকে পালিয়ে গেছে, চলে গেছে ইন্ডিয়া, এই সাধারণ লোক মরল। এইভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল 14ই আগস্ট। 14ই আগস্টে কার্জন হলে নুরুল আমিন সাহেবের নেতৃত্বে, সভাপতিত্বে জনসভা হলো। সেই জনসভায় আমার আগে 2-1টা বক্তৃতা হয়েছে। আমার বক্তৃতা থেকে আমি এই অভিযোগ বললাম যে এই আর্মি যে সমস্ত কাজ করছে, এই কাজের দ্বারা জনগণ পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে। তারা পাকিস্তান এক রাখার জন্য কাজ করছে বলে দাবি করে, অথচ পাকিস্তান ভাঙছে তাদের কাজে। পাকিস্তান টিকবার কোন আমি সম্ভাবনা দেখি না। আমার বক্তৃতার পরে যারা বক্তৃতা করছে তাদের এই লাইনেই বক্তৃতা করতে হয়েছে, কিন্তু এইসব তো কোনটাই পত্রিকা আসে নেই। তখন তো পত্রিকা সেন্সার্ড হতো, পত্রিকা তো সেন্সার্ড হতো, পত্রিকা তো ক্ষমতা ছিল না স্বাধীনভাবে ছাপায়। সেন্সার করে যা দিত তাই ছাপতে পারত। বাইতুল মোকাররমে মিটিং করে আমি তাদের এই সমস্ত বিরুদ্ধে অভিযোগ করেছি, কোনটাই পত্রিকা আসেনি। আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্পর্কে কি বলবেন? আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে 25 বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে, তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না। যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আজও তাদের স্বার্থে, তারা আসছে তাদের স্বার্থে। যে স্বার্থটা কি? 1 নম্বর শর্ত হল তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা। যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হল। 2 নম্বর, পাকিস্তান ভারতের বাইরে আর আমরা ভারতের পেটের ভিতরে, চারিদিক ভারত, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাদের হাতে। আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সত্তা রক্ষা করে চলতে পারবো না, আমরা ভারতের আধিপত্যের অধীন থাকতে বাধ্য হব। আওয়ামী লীগের ইন্ডিয়ার স্বার্থ 3টা ছিল, একটা হচ্ছে পাকিস্তানকে দুর্বল করা, আর আমাদের উপরে আধিপত্য বিস্তারের সুযোগ গ্রহণ করা, আর পাকিস্তানের মেজরিটি এলাকাটাকে তাদের পণ্যের মার্কেট বানানো। তারা আমাদের স্বাধীনতার জন্য আসে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ, এদেরকে প্রমাণ হয় যে আমাদের স্বাধীনতা তার চায়। আমাদের বর্ডারে তারা পাখির মতো মানুষ মারছে, জনগণ প্রতিবাদ করছে, কিন্তু সরকার প্রতিবাদ করে না।
এখন যেমন পুলিশের সহকারী আছেন আনসার, এই আনসার হিসেবে পুলিশের সহকারী হিসেবে তারা এই বাহিনীগুলি গঠন করেছে। এখন ইউএনও যাদেরকে বলে, তখন তাদের নাম ছিল সার্কেল অফিসার। এই সার্কেল অফিসারদের মাধ্যমে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমে ভোট ঢোল পিটিয়ে লোক রিক্রুট করেছে। সব রকম লোক গিয়েছে, কিছু পয়সা পাবে, বেকার লোক, বেকার যুবকরা সবাই গিয়েছে। এবং এত পুলিশ পাবে কোথায়? প্রতিটা পুলে পাহারা। কারণ মুক্তিযোদ্ধারা এসে পুল উড়াইয়া দিলে পরে গ্রামটা জ্বালিয়ে দিয়ে যায় আর্মি। সেই জন্য তারা পুল পাহারা দেবার জন্য রাজাকার ব্যবহার করেছে, এই রেডিও টেলিভিশন পাহারা দেবার জন্য। এত পুলিশ পাবে কোথায়? এই জন্য পুলিশের সহকারী হিসেবে এই ফোর্সটা তারা গঠন করেছিল। বর্তমানে যেমন আনসার পুলিশের সহযোগী, এরকম একটা ফোর্স তারা এটা করেছিল। মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সারা বাংলাদেশে, সোমবার যে অভিযোগ দাখিল করা হয়েছে আপনার বিরুদ্ধে, সবকিছুর জন্যই আপনাকে দায়ী করা হয়েছে। জামায়াত ইসলামের আমির হিসেবে আপনার জন্য দায়ী। আমি সরকারে ছিলাম আর কি, সরকার আমি পরিচালনা করছিলাম। পাকিস্তান আর্মি কি করলো তাহলে? পাকিস্তান আমি আমার হুকুমে কাজ করতো। তারা বলেছেন যে আপনার সহযোগিতা, আপনার পরামর্শ অনুযায়ী তারা কাজ করেছে। এই কথা প্রমাণ করুক, এটা তাদের দায়িত্ব প্রমাণ করার। আপনার কি কখনো মনে হয় যে মুক্তিযুদ্ধের এই সময়টায় আপনার কর্মকাণ্ডটা ভুল ছিল? না, আমি তো এমন কোনো কাজ করিনি যেটা নাকি করা উচিত ছিল না বলে আমি মনে করি। তদন্ত কর্মকর্তা দীর্ঘদিন তদন্ত শেষে এই প্রতিবেদন দাখিল করল, অভিযোগপত্র। না, তদন্ত সংস্থা তো তাদের লোক দিয়ে করছে, এবং তারা তাদের লোক দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছে এবং অনুমান করে সবকিছুর জন্য কাউকে দায়ী করছে। এগুলি কোর্টে একটা প্রমাণ করতে পারবে না। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হল। 20শে নভেম্বর রমজানের পরের দিন, রমজান শেষ হল, রমজানের পরের দিন, ঈদের পরের দিন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে যোগদান করার জন্য আমি লাহোর গেলাম। জামাতের হেডকোয়ার্টার তো লাহোর, তখনও ছিল লাহোর, এখনো লাহোর। এটার পরে আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করতে গেলাম একথা বলার জন্য যে আপনি দেশের প্রেসিডেন্ট, পূর্ব পাকিস্তানে কি হচ্ছে আপনি জানেন না কেন? আপনি টিক্কা খানকে দিয়ে রাখছেন। এর জন্য কয়েকদিন সময় লাগলো সেখানে। এইভাবে আমি 3রা ডিসেম্বর আমি রওনা দিলাম করাচি থেকে পিআই এর প্লেনে। এটি পিআই এর শেষ প্লেন ছিল। তেহরান যেতে পারতাম, তেহরান বা জেদ্দা যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। ওই প্লেনটা তেহরান চলে গেছে। আমি বললাম যে জেদ্দা যাওয়ার সুযোগ পেলে, উমরা করার সুযোগ হলে তেহরান যাব কেন? আমি জেদ্দায় নিয়ে আসছি। এরপরে 10ই ডিসেম্বর ইন্ডিয়া পাকিস্তান সিজ ফায়ার করল, যুদ্ধ বন্ধ, একদিন যুদ্ধ বন্ধ থাকবে ঘোষণা করল, যাতে বিদেশিরা চলে যেতে পারে। সেই দিন, সেই 10 তারিখে আমার প্লেন জিদ্দা থেকে করাচি আসলো। এইভাবে আমি পাকিস্তানে আসলাম। তো আমি বলতেছিলাম যে 3রা ডিসেম্বর আমার প্লেন নামতে পারলো না। তারপরে জিদ্দায় চলে গেলাম। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর আমি 72-এর এপ্রিল মাসে আমি লন্ডন গেলাম। আমার জন্মভূমি ঢাকা শহর। আমার জন্মভূমিতে বাংলাদেশের ভিসা নিয়ে আমার পাকিস্তানের পাসপোর্ট ছিল, বাংলাদেশের ভিসা নিয়ে আমি 78 সালের 11 জুলাই ঢাকায় আসলাম। এসেই আমি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করলাম আমার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য। এই 6 বছর কেন দেরি হলো? কোনো যোগাযোগ নাই তো, আসার কোনো পথ নাই। 73 সালে শেখ মুজিব সরকার 3 কিস্তিতে 86 জন রাজনৈতিক নেতার নাগরিকত্ব বাতিল করল। পয়লা কিস্তিতে ছিল 39 জন। সেই তালিকায় হামিদুল হক চৌধুরী, নুরুল আমিন, মাহমুদ আলী, আমার নাম ওই তালিকায় ছিল। নাগরিকত্ব বাতিল করার কারণে তো আমরা বাংলাদেশের আসার অধিকার সুযোগ পাচ্ছি না। এরপরে 76 সালের জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করল যে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল তাদের মধ্যে যারা নাগরিকত্ব ফেরত চান সরাসরি স্বরাষ্ট্র সচিবকে লেখেন। আমি লিখলাম, কোনো জবাব নাই। অভিযোগে আপনার বিরুদ্ধে 52টি অভিযোগ এনেছে। আমার বক্তব্য হল যে একটা অভিযোগ নয়, সবগুলি অপবাদ, মানে এলিগেশন। তারা এলিগেশন দিয়েছে, আমি কোর্টেও বলবো, আমাকে তো কোর্টে হাজির হইতে হবে। আমি বলবো যে একটাও প্রমাণ করুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটাও প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। শুধু শুধু অভিযোগ, একটা অভিযোগের নামে অপবাদ দেওয়া যেতে পারে, প্রমাণ না করতে পারলে এটা কি হবে? আমি নিশ্চিত প্রমাণ করতে পারবো না একটা। আপনি হয়তো অনুমান করছেন যে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, আপনি মানসিকভাবে এখন প্রস্তুত কিনা গ্রেপ্তারের জন্য? জীবনে বহুবার গ্রেপ্তার হয়েছি, আর মোমেন তো মৃত্যুকে বড় ভয় করে না। আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে শহীদ হওয়ার গৌরব পাওয়া যায়। সেই হিসেবে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তো শাহাদাতের কামনা করি, সেজন্য ভয় কিসের? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা অনুমতি নেই। রানা দাশগুপ্ত বলেন, তদন্ত করে গোলাম আজমের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। জাফর ইকবালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। অধ্যাপক গোলাম আজম একসময় ভাষা আন্দোলনে অংশ নেয়া ডাকসুর এই সাবেক জিএসকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। ৭১-এ তাঁর ভূমিকা নিয়ে এখনো চলছে নানা বিচার বিশ্লেষণ। সোমবার তার বিরুদ্ধে দাখিল করা মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্রে ৫২টি অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, ১. ৭১-এ হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও শ্লীলতাহানির কাজে গোলাম আজম নির্দেশ দিয়েছেন। ২. সারা দেশের বিভিন্ন জায়গা তাঁর অপরাধের স্থান। ৩. ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় গণহত্যার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। এবং ৪. তিনি শান্তিবাহিনীর ওয়ার্কিং কমিটির ২ নম্বর সদস্য ছিলেন। যে ১৪০ সদস্য বিশিষ্ট শান্তি কমিটি গঠিত হয়েছিল, দৈনন্দিন কাজ এবং কাজের তদারকি করার জন্য ৬ জনের উপর দায়িত্ব পড়ল। অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন ওই ৬ জনের যে দায়িত্বে, তার মধ্যে ২ নম্বর সদস্য। মানে মুসলিম লীগ প্রেসিডেন্ট ছিল খাজা খায়রুদ্দিন, শান্তি কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। সেখানে কি আপনার নাম ছিল? না, ওই কমিটিতে আমার কোনো নাম ছিল না। পৈরতলা নামক স্থানে ৩৮ জনকে একসাথে গুলি করে মারা হলো। অধ্যাপক গোলাম আজম সাহেব এই গণহত্যার সাথে সম্পৃক্ত। একদম ডাহা মিথ্যা, এগুলি শতকরা ১০০% মিথ্যা। অধ্যাপক গোলাম আজম বললেন, ৭১-এ কোনো অপরাধের সাথে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। একটা প্রহসন করে রায় তো আগেই হয়ে আছে। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তারা বলছে, এগুলি সবই অপবাদ। ভারতের সহযোগিতা না নিলে সে সময় মুক্তিযুদ্ধে জামাতও অংশ নিত বলে মন্তব্য করলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যে আচরণ ভারতের, এটা প্রমাণ করে যে তারা আমাদেরকে স্বাধীন করার উদ্দেশ্যে আসে নাই, তারা আমাদের স্বার্থে আসে নাই, তাদের স্বার্থে আসছে। অধ্যাপক গোলাম আজম জানালেন, ৯১ সালে আওয়ামী লীগ জামাতের সমর্থন পেতে তাকে মন্ত্রিত্বের অফারও করেছিল। আমির হোসেন আমু মুজাহিদ সাহেবের কাছে এসে প্রস্তাব দিয়েছে যে আমরা মহিলা আসন কটা চান, মন্ত্রিত্ব কটা চান, আপনারা আসেন, আপনাদের সঙ্গে আমরা কোয়ালিশন গভর্নমেন্ট করি।
71 সালে আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানালেন জামাতের সাবেক এই নেতা। উনি আবার ছাত্র জীবন থেকে আমার বন্ধু। আমি যখন ডাকসুর জিএস, তিনি যখন সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি, আর জামান সাহেবরা 7 ভাই ছিলেন আর 1 বোন। সেই বোনের স্বামী হচ্ছে সৈয়দ নজরুল। সেই জন্য সৈয়দ নজরুল খুব আদরের ছিলেন। তাকে হোটেলে থাকতে দিত না, ঢাকায় থাকলে এখানে থাকতে হবে। এবং ইয়াহিয়া মুজিবের সঙ্গে টক হতো, আর গভীর রাত্রে আমার সঙ্গে তার ওই বাড়িতে দেখা হতো। 24 তারিখ দিবাগত রাতেও ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বললেন যে আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই না, 6 দফা রেখেই আমরা পাকিস্তানকে এক রাখতে চাই। জামাতের সাবেক এই নেতা এখনো রুটিন মাফিক নামাজ, ঘুম, খাওয়া ও পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। মৌলানা মওদুদী এই কথাই বলেছিলেন যে জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত জমিনে হয় না, আসমানে হয়। আমিরুল মুমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।